কাজ করেছি পাবলিক হেলথ এন্ড নিউট্রিশন নিয়ে প্রায় 18 বছর। তো কৃষি নিয়েও কাজ করেছি। আমি সবসময় আইনজীবী হতে চেয়েছি, আমি বাধ্য ছিলাম, আসলে আমি অনেক কিছু ভুলেও গিয়েছি। যেহেতু কাজের মধ্যে ছিলাম, আমি 94 থেকে কাজ করি। 2 বছর প্রাইভেট সেক্টরে কাজ করে আমি ইউনিসেফে জয়েন করি 2000-এ। সানভিজের তনির যে ওনার তনিকে নিয়ে যে কেসটা ছিল সেটা আপনার করা? একই ড্রেস, 3 কালারের। তো একটা একটা করে দেখলাম যে প্রত্যেকটা জায়গায় নকল। এরা দেখানোর সময় অরিজিনালটা দেখায়, আর পাঠানোর সময় হচ্ছে বাংলাদেশে কপি করা। 500-600 টাকার মধ্যে ড্রেসগুলো পাঠায়। এই সানভিজ বাই তরিকে আমি চিনতাম না, স্বত্বাধিকারীকে। প্রোডাক্টটা দেওয়ার সময় নকল প্রোডাক্ট কেন দিচ্ছে, সেইটাই হচ্ছে আমার প্রশ্নটা। কোটি কোটি ইনকাম করে এখন যদি সে শত হয়, এটা তো লাভ হইল না। ওয়েলকাম টু মুনজামিদ শো। আমি হোস্ট মুনজামিদ। আমার গেস্ট আজকে লুবনা ইয়াসমিন। আরে আমার নাম কিন্তু হেভি মনে আছে। সো শি ইজ এন অ্যাডভোকেট, বাট উনি আরো অনেক কিছু নিয়ে কাজ করে। আমার সাথে বসার কথা প্রায় 2-3 ইয়ার্স হয়ে গেছে, বাট আমরা বসা হয় নাই। উনি আমার শো দেখে খুব রেগুলারলি, অ্যান্ড আমরা অনেক কিছু নিয়ে এমনিতে আমাদের কথা হয় প্রায়, কিন্তু শোতে আসলে এখনো বসা হয় না। বাট আজকে আমাদের টাইমিংটা মিলে গেছে অনেকদিন পর। ওয়েলকাম টু মাই শো। ভালো আছেন তো? না জি, অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত আজকে টাইম ম্যানেজ করে আমরা একসাথে হতে পারলাম। রাইট। সো আমি যেটা একটু বলছিলাম, আপনার সম্পর্কে বলেন। আপনি বইও আমার জন্য নিয়ে আসছেন, আপনি থ্যাংক ইউ ফর দ্যাট। কি আপনি আসলে কি নিয়ে কাজ করেন, এবং আপনার একটা ব্রিফ যদি আমাদেরকে একটু শেয়ার করেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাকে আজকে সময় দেওয়ার জন্য। আমি লুবনা ইয়াসমিন। বেসিক্যালি আমি কাজ করেছি পাবলিক হেলথ অ্যান্ড নিউট্রিশন নিয়ে প্রায় 18 বছর, এবং পরবর্তীতে আমি ইউএসএইড হর্টিকালচার প্রজেক্টে কান্ট্রি কোঅর্ডিনেটর ছিলাম। আমি সাউদার্ন বেল্টে দেখতাম। তো কৃষি নিয়েও কাজ করেছি। তো হেলথ, নিউট্রিশন এবং কৃষি হচ্ছে আমার মজার সাবজেক্ট, কিন্তু আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে ল এবং পলিটিক্যাল সায়েন্স। তো আমি সবসময় আইনজীবী হতে চেয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি 2006-এ আমার একটা মেজর অপারেশন হয়। আমি ব্রেন টিউমার সার্ভাইভার। তো তখন আমার হচ্ছে গিয়ে আমি ভাবলাম যে এখন তো 9টা-5টা জব করা আমার পক্ষে সম্ভব না। তো এমন একটা পেশায় আমি আমাকে নিয়োজিত করি যাতে আমি আমার ইচ্ছা মতো স্বাধীনভাবে কাজ করতে পারবো। সেটা হচ্ছে কনসালটেন্সি, আর আমার যেটা একাডেমিক নলেজ ছিল এবং আইন পেশায়। তো আমি পরে আইন হাফ ডান করে রেখেছিলাম। তো 2006-এ আমার অপারেশন হয়। 2006-এর পর থেকে আমি একটু পড়াশোনায় মনোযোগী হই। তখন আমি এলএলবি করি, এলএলএম করি এবং এমপিএইচ করি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, জেমস ফ্রিগার স্কুল অফ পাবলিক হেলথ থেকে। তো 2-3টা বছর আমি শুধু পড়াশোনার জন্য রেখেছিলাম। এটা এই জন্য না যে আমি বাধ্য ছিলাম, আসলে আমি অনেক কিছু ভুলেও গিয়েছিলাম। আমার ব্রেন টিউমার যেহেতু সার্ভাইভার ছিলাম, আমার নিকট ফ্রেন্ডের কথা আমার মনে পড়ছিল না, আমার সামনে দিয়ে ঘুরছে গল্প করছে, নাম মনে করতে পারছিলাম না। তখন আমার ব্রেনটাকে আমার মনে হয়েছে যে এটাকে কার্যকরী করার জন্য রিডিং, আমার পড়াশোনা ছাড়া বিকল্প নাই। কারণ আমার আগের ব্যাকগ্রাউন্ড, আর যেহেতু কাজের মধ্যে ছিলাম, আমি 94 থেকে কাজ করি। 2 বছর প্রাইভেট সেক্টরে কাজ করে আমি ইউনিসেফে জয়েন করি 2000-এ। এর মধ্যে 98-96 আমি মাল্টিন্যাশনাল কোম্পানি টোটাল থ্রেড বাংলাদেশে ছিলাম। তো এরকম করে দেখা গেছে যে জবের কারণে আমার ওই একাডেমিক এক্সপিরিয়েন্সটা থাকার পরেও যে অভিজ্ঞতাটা ছিল কাজের, ওইটা আমার কাজ করতেছিল। মানে আমি বুঝতেছিলাম কম্পিউটারে কাজ করতেছি, আমি সাই করে ফেলতেছি, রিপোর্ট নামায় ফেলতেছি, টাইপিং স্পিড 65-66 চলে যাচ্ছে। তো 66 বলছি, মানে 60-70-80 পর্যন্ত চলে গেছে, এরকম দেখা গেছে। তো আমি তখন ভাবলাম যে ঠিক আছে, আমি সব কিছু করার পরে ছোট ছোট করে কনসালটেন্সি করেছি, কিছু সেভ দ্য চিলড্রেনে, ইউএসএইডে, WHO-তে পাবলিক হেলথ লয়ার হিসেবে আমি টিকা আইন নিয়ে কাজ করেছি, আমি সংক্রামক আইন নিয়ে কাজ করেছি। 2010-এ আমি ডিস্ট্রিক্ট কোর্টে এনরোল্ড হয়েছি। 2015-তে আমি সুপ্রিম কোর্টে এনরোল্ড হয়েছি। তো 2013 থেকে 15 পর্যন্ত আমি আইন কমিশনে গবেষক হিসেবে ছিলাম। তো ওখানে আমি চিকিৎসা অবহেলা বাংলাদেশ, চালচিত্র বাংলাদেশ নিয়ে কাজ করেছি। তো ওই গবেষণার ভিত্তিতে যে রিপোর্টটা, ওইটা আমি বই আকারে বের করেছিলাম 2016-তে ফার্স্ট এডিশন, আর 18-তে সেকেন্ড এডিশন। আমি সেকেন্ড এডিশনটা আপনার জন্য এনেছি। তো ওইটা থার্ড এডিশনে কাজ চলতেছে, প্লাস ওইটা ইংলিশটারও কাজ চলতেছে। তো এই পর্যন্ত আর কি আমার। রাইট। আপনার সাথে আমার যে কথাগুলো হচ্ছিল, আপনি আমাকে প্রায় অনেক কিছু পাঠাচ্ছিলেন। আমি ভুলে গেছি একটা কথা বলতে। ওনাকে আপনারা চিনবেন অনেকেই, যারা অনলাইনে ফেসবুকে কাজটা করেন, বা অনলাইন ব্র্যান্ড প্রমোটার্স বা এন্টারপ্রেনার্স। তনিকে যে সানভিজের তনির যে ওনার তনিকে নিয়ে যে কেসটা ছিল, সেটা আপনার করা? আমি বলতে ভুলে গেছি। আচ্ছা, কেস না, ঠিক এটা কি ছিল বলুন তো? ভোক্তা অধিকার বিষয়টা ছিল যে আমরা যেহেতু ব্যস্ত থাকি, অনলাইনে জিনিসপত্র কিনি,
তো তখন দেখা যায় কি আমরা অনেক কিছু আসে, আমাদের দারোয়ান রিসিভ করে রেখে দেয়, টাকাটা হয়তো আমরা বিকাশ করে দিই বা এরকম ব্যাপার, বা টাকা দিয়েও আসি। তো আবার 3টা ড্রেস আমাকে দিয়েছিল ঈদ উপলক্ষে, একই রকম 3টা ড্রেস। তো আমি বাসায় ফেরার পরে আমি তখন তো ব্যস্ত ছিলাম, আমার ছোট বোন আসছে, ছোট বোনের জন্য একটা, আমার জন্য একটা, আর আমার মেয়ের বিয়ে হয়েছে তখন কেবল, তো আমার বেআইনের জন্য একটা, একই ড্রেস 3টা 3 কালারের। তো আমি যখন খুললাম দেখলাম, আমার বোনও বললো আপু এটা তো একদম ব্র্যান্ডের এরকম না, আমার তো ব্র্যান্ডের এই ড্রেসগুলো আছে। আমিও তখন খেয়াল করলাম, আমি তো একটা একটা করে দেখলাম যে প্রত্যেকটা জায়গায় নকল, সেটা ট্যাগ থেকে শুরু করে, সেলাই থেকে শুরু করে, কাপড়ের ম্যাটেরিয়াল থেকে শুরু করে, ডিজাইন থেকে শুরু করে। আর কপিরাইট নিয়ে আমি আমি আরেকটা কথা, আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল এবং সাইবার ল পড়াতাম। তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি লতে আমার হাইয়েস্ট স্কোর ছিল, হ্যাঁ, এলএলএম এ। তো আমি সবসময় কপিরাইট ইস্যুস নিয়ে আসলে অনেক কাজ করেছি। তো আমি দেখেছি যে এখন তো আমি ছবিতে দেখি, যখন সবাই অনলাইনে আসে, আসলে এরা দেখানোর সময় অরিজিনালটা দেখায়, আর পাঠানোর সময় হচ্ছে বাংলাদেশে কপি করা 500-600 টাকার মধ্যে ড্রেসগুলো পাঠায়। তো এবং আপনি দেখবেন যে অনেকেরই ফেরত আসে, এত ফেরত আসা তো ভালো লক্ষণ না। আপনি যদি অথেন্টিসিটি থাকে আপনার প্রোডাক্টের, মানুষ আপনার কাছে আরো চাইবে, এত ফেরত আসবে কেন? এটা একটা মানে আপনার আপনার যারা কাস্টমার হবে তারা তো আপনার প্রতি বিশ্বস্ততা রেখে আপনার জিনিস নিবে এবং উন্মুখ হয়ে থাকবে কখন আপনি নেক্সট প্রোডাক্টটা আপনি ছাড়বেন, তাই না? আমরা যেমন শাড়ি কিনি, এটা যেমন দৈতা কথন থেকে কেনা, আপনি যদি বুঝেন 100 কাউন্টের শাড়ি কি, উন্মুখ হয়ে থাকি কবে দৈতা কথন একটা এক্সক্লুসিভ 100 কাউন্ট দিবে এবং কমে দিবে অন্যদের যে চেয়ে, আমরা রাত জেগে জেগে তার গ্র্যাব করার জন্য বসে থাকি। ইভেন পশ অ্যান্ড ট্রেন্ডি একটা মেয়ে আছে ডক্টর প্রান্তি, তারও কাপড় নেওয়ার জন্য বসে থাকে ওরা গ্রুপে, মানে 30-40-50 হাজার মানুষ, একদম সে বলে দেয় এই টাইমে আমি লাইভে আসবো, উন্মুখ হয়ে থাকে সব ডাক্তার, সব মানে যারা যারা আছে তারা ওদের দর্শক। তো এই আমি যখন বাসায় ফিরেছি, আমি সানভিজ বাই তরিকে আমি চিনতাম না, স্বত্বাধিকারীকে, আমি ওর প্রেজেন্টেশনে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সে এমন ভাবে বলেছিল এটা রেপ্লিকা না, এটা 100% অথেন্টিক। তো আমি যখন এরকম বিরক্ত হয়েছি, তারপরে আমি তাদেরকে জানিয়েছিলাম, কিন্তু তারা কোনো গা করেনি। এবং পেজে নক করে বলেছি যে এটা নকল। ওই ছেলেটা বারবার বলছিলেন এটা পাকিস্তানি। আমি বলছি যে আপনাদের স্বত্বাধিকারীকে জানান যে জিনিসটা এটা নকল, কিন্তু তারা কোনো গা করছিল না। ঈদের ছুটি হয়ে যাবে ম্যাডাম, ঈদে অনেক চাপ, এখন ঈদের পরে যোগাযোগ করেন, এরকম করতে করতে প্রায় 1.5 মাস হয়ে গেছে। তারপর আমি দেখছি যে আসলে টাইম হয়ে যাচ্ছে, পরে তো আবার বলবে যে আমার উইদিন টাইমের মধ্যে আমি করি নাই। পরে আমি ভোক্তা অধিকারকে আমি জানিয়েছি, আমি সব কাপড়গুলো নিয়ে গেছি, ওদেরকে দেখিয়ে আমি ওদের কাছে রেখে আসছি একটা ড্রেস, 3টার একটা কপি। পরে ভোক্তা অধিকার থেকে আমাদের শুনানির ডেট হয়েছিল, আমাকে ডেকেছে, ওনাদেরকে ডেকেছে, তো ওনারা কেউই গা করে নাই আর কি বিষয়টা। তো এই জিনিসগুলো তো আসলে আপনি আপনার একজন কর্মচারী রাখবেন, সে যদি না জানে, এফিশিয়েন্ট না হন, আপনি রাখবেন কেন? আপনার 15-16-20টা দোকান, আপনাকে তো এফিশিয়েন্ট কাউকে রাখতে হবে যে আপনার সেভ করবে আপনার কোম্পানিকে। তো এই জিনিসগুলো হয় নাই। তো যাই হোক, পরে ওনাকে জরিমানা করা হয়েছিল প্রায় 2.5 লক্ষ টাকার মতো। 2 লক্ষ টাকা শুনানিতে অংশগ্রহণ করে নাই সেই জন্য, আর 50,000 টাকা যেহেতু আমার প্রোডাক্টটা যেহেতু নকল ছিল সেই জন্য। তো মোটামুটি ওইখানে যখন আপনি কি বলেন প্রোডাক্ট পেয়েছেন, আমাকে দিয়েছে আর কি, জরিমানার টাকাটা দিয়েছিল। আমিও আবার সানভিজ ভাই তনির স্বত্বাধিকারকে ফেরত দিয়ে দিয়েছিলাম, কারণ আমি তো আসলে জরিমানার টাকা নেওয়ার জন্য ফোন করি না। আমি আমার কাপড়টা যে নকল এটা বলছি, তারা বিশ্বাস করছে না। এটা আমি বিশ্বাসটার জন্য যে এটা এত কেন অবিশ্বস্তরা কাজ করবে, হ্যাঁ। তো আর সানভিজ ভাই তনির যে স্বত্বাধিকারী, সে বারবার বলছিল যে আমাকে কোনো মালিক পক্ষ ফোন করলে আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। প্রোডাক্টটা দেওয়ার সময় নকল প্রোডাক্ট কেন দিচ্ছে সে? এটাই হচ্ছে আমার প্রশ্নটা, যে আমি যখন বিজনেস করব আমি সততা ইমপ্যাথির সাথে করব, যে আমার যে ক্লায়েন্ট হবে তাদেরকে আমি একটা ভালো প্রোডাক্ট দিব, অল্প টাকায় ভালো প্রোডাক্ট। সে 2 দিন পর পর দাম কমায় ব্র্যান্ডেড জিনিস কম দামে ছেড়ে দেয় বলে বাংলাদেশি জিনিস ছাড়ে, এভাবে মানে আমি দেখে, মানে পরে তারপরে কিছু আমি তার ভিডিওসগুলো দেখেছি, আমার মনে হয়েছে। তো এটা আসলে খুব অসৎ পথে টাকা কোটি কোটি ইনকাম করে এখন যদি সে সৎ হয়, এটা তো লাভ হইল না। কারণ যে সৎ, সে প্রতিটা স্টেপে তার লাইফ অফ স্টেপে সৎ থাকতে হবে তাকে। একটা সময় আমি খুব অসৎ ছিলাম, এখন আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, এখন আমি একদম খুব ভালো। আমি মনে করি না যে এটা কোনো ভালো লক্ষণ। যখন কোর্ট থেকে বন্ধ করে দিয়েছিল, মানে পুলিশ প্লাজার মেইন দোকানটা বন্ধ করে দিয়েছিল, তখন সানভিজ ভাই তনি রিট করে দোকানটা খুলে দেওয়ার জন্য।